আমাদের সকলের নিয়ে, তুমি আমি আমরা। টপিকের বিষয় হচ্ছে ফ্রয়েডের ব্যক্তিত্ব তত্ত্ব, ইড, ইগো ও সুপার ইগো। এবং উম, এটা নিয়ে আজকে আমরা বিস্তারিত দেখব। আহ, আমাদের প্রত্যেকের মধ্যে ইড আছে, আমাদের প্রত্যেকের মধ্যে ইগো আছে, আমাদের প্রত্যেকের মধ্যে সুপার ইগো আছে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসেই, শুধু টেট সিটেটে নয়, মোটামুটি টিচিং প্রফেশনের যত পরীক্ষা আছে, সেট বলো নেট বলো, প্রত্যেকটি পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে। এবং রিসেন্ট 30 তারিখ পর্যন্ত, 22 থেকে 30 তারিখ পর্যন্ত যে নেট পরীক্ষাটা হয়েছে, সেখানেও কিন্তু এই জায়গাটা থেকে প্রশ্ন এসেছে। হ্যাঁ, প্রত্যেকটি বলা ভালো, প্রত্যেকটি পেপারেই এসেছে, প্রত্যেকটি। উম, এক সেকেন্ড নেটেতে দিয়ে দিই। চলো, এটা একটু ভালো করে বুঝে নিই। হ্যাঁ, কারণ বললাম, এটা আমাদের প্রত্যেকের সঙ্গেই সম্পর্কিত, ভীষণ ইন্টারেস্টিং একটা জায়গা, ভীষণই, মানে আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের একটা জায়গা। ইট কি, ইগো কি এবং সুপার ইগো কি। অনেক সময় আমরা আমাদের নিজেদের মধ্যে অনেক সমস্যা হয়, করব এই কাজটা না করব না, আমি কি পরীক্ষাটা দিতে যাব না যাব না। কোনো একটা জায়গা থেকে যেন বলছে কেউ আমার মনের, যে না, তোর পরীক্ষাটা দেওয়া উচিত। আবার মনের কোথাও একটা থেকে বলছে তোর না লক্ষ্য, তুই এই বিষয়ে এই আহ, চাকরিটা করবি, তাহলে এই পরীক্ষাটা কেন দিবি। আর একজন বলছে যে আরে সিচুয়েশন এখন খুব ক্রিটিক্যাল, পরীক্ষাটা দিয়ে দে, একটা চাকরির খুব দরকার। তো এরকম দ্বন্দ্ব আমাদের মনের মধ্যে কিন্তু সবারই চলে, এখানে যারা আছো কম বেশি সবারই চলে। এবং কেন চলে? কারণ এই ইড, ইগো এবং সুপার ইগোর জন্য চলে। অনেক সময় আমরা ভাবি যে ইগো বোধহয় সুপার ইগোর সঙ্গে রিলেটেড, বা একটা অল্টারনেটিভ ব্যাপার। কিন্তু সেটা কিন্তু সর্বৈব একটা ভুল ধারণা। কারণ ইগো আর সুপার ইগো, এই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল ফারাক আমরা দেখতে পাই। চলো, তাহলে ইট কি, ইগো কি এবং সুপার ইগো কি, সেই জিনিসটা আমরা আগে একটু দেখে নিই। আমরা এখানে একটা ছোট্ট ছবি মধ্য দিয়ে একটু প্রেজেন্ট করার চেষ্টা করেছি। দেখো, ইট বলতে আমরা কি বোঝানোর চেষ্টা করছি, যে হোয়াট আই ওয়ান্ট দ্যাট রাইট নাও, মানে আমি এখন যেটাই চাইছি। ধরো তুমি এখন পড়তে বসেছো এবং তুমি চাইছো যে ম্যাম ভালো করে পড়াক, কিন্তু সামহাও এই মুহূর্তে দাঁড়িয়ে আমি হয়তো তোমাদের সাথে গল্প করছি, তাহলে তোমার যে চাওয়াটা সেটা তো পূরণ হচ্ছে না। আবার অন্যদিকে সুপার ইগো বলতে কি বোঝানো হচ্ছে, না, সুপার ইগো বলতে বোঝানো হচ্ছে যে গুড পিপল ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দোজ থিং। অর্থাৎ যারা ভালো মানুষ, সুপার ইগো বলছে যে তারা এরকম ভাবে না, সবসময় নিজেরটা ভাবে না, নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, সেই কারণের জন্য বিভিন্ন বিষয়, রিলেভেন্ট বা ইরিলেভেন্ট বিষয় নিয়ে আলোচনা করছে। আবার ইগো এসে বলছে যে লেটস ফিগার আউট আ ওয়ে টু ওয়ার্ক টুগেদার। তাহলে এইটাই কিন্তু ইট, ইগো, সুপার ইগো। আমি জানি একেবারে প্রথম যে 3টে সেন্টেন্স আমি বললাম, সেই 3টে সেন্টেন্স তোমাদের মাথার উপর দিয়ে গেল। সেজন্য বিষয়টা আমরা আরো ক্লিয়ার করব। এখানে আমি আরো একটা, এটা হচ্ছে ফ্রয়েডের পার্সোনালিটি থিওরি। হ্যাঁ, ফ্রয়েডের ব্যক্তিত্ব তত্ত্ব বা পার্সোনালিটি থিওরি। তো এটা নিয়ে আমরা পরে আসবো। এই ছবিটা এক্ষুনি তোমাদেরকে বোঝালে তোমরা বুঝবে না, আগে তোমরা বুঝে নাও আমি কি বোঝাতে চাইছি। লিখে এনেছি, দেখো। অস্ট্রেলিয়ার, এক সেকেন্ড, অস্ট্রেলিয়ার একজন মনোবিজ্ঞানী বা সাইকোলজিস্ট, যার নাম সিগমন্ড ফ্রয়েড, তিনি বলছেন যে মানুষের ব্যক্তিত্বকে
ব্যাখ্যা করার জন্য মনোবিশ্লেষণ থিওরি বলে তিনি একটা থিওরি প্রবর্তন করেন। অনেকে আবার ইংরেজিতে এটাকে সাইকো অ্যানালিটিক থিওরি বলছেন। তিনি বলছেন যে মানুষের ব্যক্তিত্ব মূলত তিনটি অংশ নিয়ে গঠিত: ইট, ইগো অ্যান্ড সুপার ইগো। এই তিনটি অংশের যে পরস্পর ক্রিয়া, সেই ক্রিয়ার মধ্য দিয়েই কিন্তু আমরা চিন্তা করি, সেই ক্রিয়ার মধ্য দিয়েই কিন্তু আমরা বিভিন্ন অনুভূতি করার চেষ্টা করি। ভাল লাগছে না খারাপ লাগছে, আমার ঠান্ডা লাগছে না গরম লাগছে, এবং এই তিনটের মধ্য দিয়েই কিন্তু আমাদের যে ব্যক্তিগত আচরণ, আমি কাঁদবো না হাসবো, আমি এই সময় উদাস হয়ে আকাশের দিকে চেয়ে থাকবো, নাকি আমি আমার কাজটুকু করব, সেই আচরণ কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে। তাহলে প্রথম যে বিষয়টা আমরা ইড, এইটা নিয়ে আমরা একটু আসি। দেখো, ইড হলো ব্যক্তিত্বের সবচেয়ে আদিম এবং জন্মগত ও অবচেতন অংশ। আমি খুব ডিটেলে বোঝানোর চেষ্টা করছি, বোধহয় তোমরা ইউটিউব খুঁজলেও পেয়ে যাবে, কিন্তু এত ডিটেলে পাবে না। কারণ কিছুদিন আগে আমিও এই টপিকের উপর একটা বিশেষ পরীক্ষা দিয়ে আসলাম। সেখানে বিষয়টা ডিসকভার করতে করতে এই জিনিসগুলো আমি এক জায়গায় করেছি। আমি নিজেও ইন্টারনেটে সার্চ করে এত কিছু এক জায়গায় পাইনি, মানে একটা জায়গা থেকে এত কিছু পাইনি, মোদ্দা কথা। তাহলে ইড বলতে আমরা কি বুঝছি? ইড বলতে আমরা বুঝছি ব্যক্তিত্বের সবচেয়ে আদিম, সবচেয়ে জন্মগত এবং সেই সঙ্গে সঙ্গে অবচেতন অংশ। একটি শিশু তার জন্মের সময় কেবল ইড থাকে তার মধ্যে। সে কিন্তু চোখের সামনে যেটা চায় সেটাই সে পেতে চায়। চোখের সামনে মায়ের মুখ না থাকলে হ্যাঁ করে কেঁদে ওঠে, প্রচন্ড ইগোসেন্ট্রিক হয়, আমার চাই মানে চাই। সুতরাং এটা আমরা বলতে পারি যে এটি মানুষের সমস্ত জৈবিক প্রবৃত্তি, মানুষের চাহিদা এবং আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু হতে পারে। আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু একটা হিংসাত্মক মানুষ রয়েছে। আমি যদি একটু মাইথোলজিতে যাই, বা একটু যদি আমি ইন্ডিয়ান ফিলোসফির দিকে দিকপাত করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমি একটা কথা বলবো যে প্রত্যেকটি মানুষের মধ্যে কি থাকে, যে দৈব প্রবৃত্তি থাকে এবং রাক্ষস প্রবৃত্তি থাকে। এটা আমি তুমি বলছি না, বা এটা মোটামুটি তোমরা বাড়িতে হয়তো শুনেছো, কিন্তু এটা বাড়ির লোকও আমদানি করিনি। এটা আসলে সেই বেদের সেই যে ব্যাপারটা সেখান থেকে চলে এসছে। ন্যায়, সাংখ্য, যোগা, পতঞ্জলি এবং বেদান্তর যে দর্শন, সেই দর্শন থেকে এটা চলে এসছে। সুতরাং এই যে দুটো মানুষের সত্তা, একটা দৈব সত্তা, একটা রাক্ষস সত্তা, এই যে রাক্ষস সত্তা বলতে যেটাকে আমরা বুঝছি, যে কোনো কিছুর দিকে চাওয়ার দরকার নেই, আমার এটা খেতে ইচ্ছা করছে মানে আমি এটা খাবো, কে খেলো না খেলো আমি দেখবো না, আমার এটা করতে ইচ্ছা করছে মানে আমি এটা করব, কে করলো না করলো আমি দেখবো না, এটাকে কিন্তু আমরা বলছি ইড। তোমার আদিম জন্মগত অবচেতন অংশ, তোমার যেটা জৈবিক প্রবৃত্তি, তোমার যেটা চাহিদা, তোমার যেটা আকাঙ্ক্ষা। আমরা লজ্জার খাতিরে, সামাজিক কারণে অনেক সময় সবকিছু, মনের সব কথা বা মনের সব চাওয়া আমরা কিন্তু বলে উঠতে পারি না। তো এই লজ্জা, অনেক সময় আমাদের নিজের মূল্যবোধ, সেইগুলোও কিন্তু আছে, সেইগুলোতে আছে ইগো এবং সুপার ইগো। কিন্তু ইট মানে ওই মূল্যবোধ, লজ্জা, মানুষ কি বলবে, বাড়ি, আমি একটা ফ্যামিলির অংশ, এইগুলো বাদ দিয়ে যে জিনিসটা, যেটা তোমার চাই, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি চাই যে এই বিষয়টা আমার সামনে থাকুক। একবার মনের ভিতরে গিয়ে দেখো, ভাবো, প্রত্যেকের একটা চাওয়া আছে যেটা আমরা করতে পারছি না সমাজের জন্য, আমাদের নিজেদের প্রিন্সিপালের জন্য, ভ্যালুর জন্য।
সেই জিনিসটা যেটা তুমি করতে পারছো না, কিন্তু তোমার মনে হচ্ছে এটা আমার চাই, সেই যে হিংসাত্মক বিষয়, সেটাই কিন্তু ইড। দেখো, তাহলে বৈশিষ্ট্য হিসেবে আমরা কি বলছি? এটা কিন্তু একটা জন্মগত বিষয়, পুরোটাই কিন্তু আনকনসিয়াস, অর্থাৎ পুরোটাই সম্পূর্ণ অবচেতন অংশ। এবং এই ঈদ কিন্তু সবসময় আমাদেরকে আনন্দ লাভ করাতে চায়, কিন্তু ঈদের চাওয়াটা সুপার ইগো এবং ইগো এসে সবসময় দমিয়ে দেয়। ওই হয় না, ধরো একটা বাচ্চা কাঁদছে, বলছে যে আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো, এবং তার বাবা মা এসে বলছে আই চুপ, ওখানে যাওয়া যাবে না, ওখানে হনুমান আছে, ভূত আছে। তো এরকম ওই ইগো এবং সুপার ইগো তার সিনিয়রের মতন এসে বলছে আই চুপ, একদম বেশি কিছু করবি না, সবকিছুই কিন্তু তোমার মনের মধ্যেই রয়েছে। সুতরাং ঈদ কিন্তু সবসময় তোমাদের সেই হিংসাত্মক আনন্দ বা আমাদের সেই হিংসাত্মক আনন্দটাই দিতে চায়। একটা ছোট্ট কথা বলি, খুব কম মানুষ আছে যারা চায় যে পৃথিবীর সবাই ভালো থাকুক। মোটামুটি 90% মানুষ আছে যারা চায় যে আমি ভালো থাকি আর বাদ বাকি সবাই খারাপ থাকুক, আমি চাকরিটা পাই আর যেন কেউ চাকরিটা না পায়, আমার সবকিছু সমৃদ্ধ হোক আর লোকের দরকার নেই, আমার বাড়িটা সব থেকে বড় হোক আর বাদ বাকি বাড়িগুলো সব কুড়ে ঘর থাকুক, বা কোনো রকমের একটা বাড়ি থাকুক, আমার অ্যাকাউন্টে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকুক, প্রত্যেকের অ্যাকাউন্ট যেন জিরো ব্যালেন্সে বিলং করে। এটা কিন্তু আমাদের বেশিরভাগ মানুষের হিংসাত্মক চাওয়া, কিন্তু এটা আমরা কখনো ফলাতে পারি না। কেন বলতো? কারণ ওই ইগো এবং সুপার ইগো এসে আমাদের দাবড়ানি দিয়ে বলে এটা তুই কি করছিস, এটা তুই কি ভাবছিস, এটা একটা মানুষ ভাবে, এটা মানুষের প্রিন্সিপাল হতে পারে? সেই জন্য কারোর ক্ষতি হলে, কেউ কিছু না পেলে, মনের কোথাও গিয়ে যেন মনে হয় ভালো হয়েছে, কিন্তু পরক্ষণে আবার ইগো আর সুপার ইগো এসে বলছে কি বলছিস তুই, ভালো হয়েছে মানে? ওর ক্ষতি হয়েছে, ওই জায়গাটা পাইনি, তখন বলছে না 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 না, মন বলছে যে না এটা হয়নি, এটা হওয়া উচিত হয়নি। তো এই যে দ্বন্দ্ব, এটাই কিন্তু এই ফ্রয়েডের থিওরি। দারুণ ইন্টারেস্টিং একটা মানুষ ছিলেন ফ্রয়েড। আমি মাঝে একবার ফ্রয়েডের অ্যানাল ওরাল এই বিষয়টা নিয়েও তোমাদের আলোচনা করেছিলাম, আগের সপ্তাহে ক্লাস করিয়েছিলাম, এবং এটা আমাদের সেকেন্ড ক্লাস ফ্রয়েডের উপর। নেক্সট চলে আসছি কি না, এই যে ইট, এটা হচ্ছে বাস্তবতা বা নৈতিকতা বিবেচনা করে না। অর্থাৎ ইট কিন্তু এটা দেখতে চায় না যে বাস্তবতাটা কি, নৈতিকতা কি। সে যেটা আমার এটা চায়, আমি চাঁদে যাব মানে চাঁদে যাব, ইট বলছে চাঁদে যাবো, এই যে হিংসাত্মক প্রবৃত্তি, তার তাৎক্ষণিক তৃপ্তি চায়। এই যে একটা ছোট্ট কথা বলি, পৃথিবীতে যত খুন খারাপি হয়, যত বাজে কাজ হয়, রেফ থেকে শুরু করে সবকিছু, হ্যাঁ, সব কিন্তু এই ইডের প্রভাব। যারা করে তাদের মধ্যে ইডের কন্ট্রোলটা অনেক বেশি থাকে, ইগো এবং সুপার ইগোর কন্ট্রোলটা কম থাকে। আমাদের প্রত্যেকের মধ্যে ইড আছে, কিন্তু কারোর মধ্যে বেশি, কারোর মধ্যে কম। আর কি? ক্ষুধা, তৃষ্ণা, যৌন প্রবৃত্তি, রাগ। তুমি যখন রাগ করছো, রেগে যাচ্ছ, তখন তুমি সব ভুলে যাচ্ছ, কে তোমার বাবা, কে তোমার মা, কে তোমার ভাই, কে তোমার বোন, তোমার পজিশন কি, তোমার আর তুমি কোথায় বিলং করছো, তোমার কোথাও গিয়ে একটা কিছুক্ষণের জন্য বা কয়েক মিনিটের জন্য মাথা থেকে সব আউট হয়ে যাচ্ছে, বিকজ অফ ইয়োর ইগো, সরি, বিকজ অফ ইয়োর ইড। তখন ইট তোমার মনের মধ্যে জাঁকিয়ে বসে রয়েছে এবং রাজত্ব করছে। তোমার সেই ভিতরকার যে রাক্ষস প্রবৃত্তি, হিংসাত্মক প্রবৃত্তি, সেটা তোমার সমস্ত কিছুর মধ্য দিয়ে বহিঃপ্রকাশিত হচ্ছে। রাইট? এবার চলে আসছি নীতি, অর্থাৎ ফার্স্ট যেটা, সেটা হচ্ছে প্লেজার প্রিন্সিপালস অফ
অর্থাৎ আনন্দ নীতি। তাহলে ইডের নীতির মধ্যে ফার্স্ট হচ্ছে প্লেজার প্রিন্সিপাল, অর্থাৎ আনন্দ নীতি। অর্থাৎ এখানে উদাহরণ হিসাবে আমি কি বলতে চাইছি, যে আমি এখনই যা চাই তাই চাই। আমার এখন চিকেন খেতে ইচ্ছা করছে, মাটন খেতে ইচ্ছা করছে, মানে বৃষ্টি হচ্ছে বাইরে, এখন বাইরে যাওয়া যাবে না, বিদ্যুৎ চমকাচ্ছে, ওসব আমি কিছু জানি না, যে করে হোক আমার সামনে চিকেন মাটন এনে দিতে হবে। দ্যাট ইজ ইউর ইড। আরো একটা উদাহরণ আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি, যে একটি শিশু ক্ষুধার্ত হলে, মানে শিশুদের মধ্যে না ইডটাই বেশি থাকে, ইগো, সুপার ইগো তখনও পর্যন্ত তারা ওয়ার্ক করে না। তো একটা শিশু সে যখন প্রচন্ড ক্ষুধার্ত থাকে, তো ক্ষুধার্ত হলে সঙ্গে সঙ্গে সে কিন্তু কাঁদতে শুরু করে, তাই না? সে বুঝতে পারে না যে খাবার পরে দেওয়া হবে, মানে তার তার খাবারটা পরে দেওয়া হবে, কিন্তু সে বলছে যে না আমার এখনই খাওয়া। বিশেষ করে তোমরা জানো হয়তো তোমাদের ভাই বোন, ভাইপো, ভাইঝি এরকম কিছু থাকবে বাড়িতে, বা আমার এখানে অনেকে আছে যাদের নিজেদেরই বাচ্চা আছে। বিশেষ করে মারা যখন খেতে বসে বা স্নানে যায়, তখন বাচ্চাটা কাঁদতেই থাকে কাঁদতেই থাকে, তখনই ওর খিদে লাগে। অর্থাৎ সে কিন্তু আর কিচ্ছু বোঝে না, তার যখন যেটা চাই তখন সেটা চাই। ধরো একটা বাচ্চা, একেবারেই বাচ্চা, ধরো 2-3 মাস বয়স, তারে, যেমন আমার পাশের বাড়িতে একটা মেয়ের বাচ্চা হয়েছে, মেয়ে হয়েছে, এই 2-3 মাস বয়স বোধ হয়। তা মেয়েটা সারাদিন ঘুমায় আর সারা রাত জেগে থাকে, কিন্তু জেগে থাকলে মানে ধরো তুমি কোলে, মানে বিছানাতে তো শোবেই না, তুমি কোলে নিয়ে বসে থাকবে সেটা তো হবে না, তোমাকে কোলে নিয়ে ঘুরতে হবে, তোমাকে কোলে নিয়ে ঘুরতে হবে। অর্থাৎ সারাদিন ধরো ওর বাড়ির লোক বা ওদের বাড়িতে আর কি সবাই টুকটাক কাজ বাজ করে, বাড়িতে কাজ থাকে অনেক রকম, রাত্রিবেলা মানুষ রেস্ট নেবে, কিন্তু না, কারণ আমরা কি বলি যে বাচ্চাদের মধ্যে তত জ্ঞান বুদ্ধি নেই, বাচ্চারা তো অমনই হবে। কেন বলো তো? কারণ এখনো তাদের মধ্যে ইগো বা সুপার ইগো ওয়ার্ক করছে না, কেবল যে কাজটা করছে সেটা হচ্ছে ইট, তাই না? সে কিচ্ছু চায় না, কিচ্ছু বোঝে না, কার খারাপ, কার ভালো লাগা, কার ক্ষতি, কার কষ্ট, কার দুঃখ, সে যেটা চায় তার সেটাই চায়। আমার এখন কাঁদতে ইচ্ছা করছে, আমি এখন কাঁদবো। আমার এখন ঘুরতে ইচ্ছা করছে, আমি এখন ঘুরবো। আমার এখন খেতে ইচ্ছা করছে, মানে আমি এখন খাবো। দ্যাট ইজ ইউর ইট। ইট কে আরো বুঝতে গেলে আমাদেরকে আমাদের দিকে তাকালে হবে না, তাকাতে হবে একটা বাচ্চার দিকে। 1 বছর পর্যন্ত বয়স যার, দেখবে তার যেটা চাই তার সেটাই চাই। যেমন ধরো আমি আরো একটা উদাহরণ দেব, তোমাদেরকে আমি মাঝখানে পড়িয়েছিলাম, বলেছিলাম যে অডিপাস এবং আরেকটা বিষয়, ওই ফ্রয়েডেরই বিষয়টা পড়িয়েছিলাম, এবং বলেছিলাম যে বাচ্চারা 3 বছর বয়স থেকে জেন্ডার শিখতে পারে, কোনটা মেয়ে কোনটা ছেলে, এবং সে আইডেন্টিফাই করতে পারে যে আমি মেয়ে আমি ছেলে। তো আমার হাজব্যান্ডের দুঃসম্পর্কের, অ্যাকচুয়ালি হাজব্যান্ড ছোটবেলায় পড়তো ওই দাদাটার কাছে, উনি এখন বহরমপুর বহরমপুর কলেজের প্রফেসর, ফিলোসফির প্রফেসর। তো আর্টস ব্যাকগ্রাউন্ডটা পড়তো। তো ওই দাদার আহ, আর কি ভাইয়ের আর কি ছেলে, তাকে নিয়ে আমাদের বাড়িতে এসেছে, 3 বছর বয়স, একদম পাক্কা 3 বছর বয়স। লাস্ট স্যাটারডে, মানে রবি, লাস্ট সানডে, মানে এই রবিবার যেদিন আমি তোমাদের ফ্রি ক্লাস নিয়েছিলাম, তো সেই দিনকে আমি বলছি, ওর ভালো একটা নাম আছে, তো আমি লুটো ফুটো বলে রাখি, আমি লুটো ফুটো, তুমি ছেলে না মেয়ে? কেন আমি ছেলে, আমি বয়। হ্যাঁ, শুধু বয় না, আমি বয় বেবি, আমি বয় বেবি। অর্থাৎ 3 বছর বয়স থেকে তুমি র্যান্ডামলি যে কোনো বাচ্চাদের কাছে জিজ্ঞাসা করবে তুমি ছেলে না মেয়ে, দেখবে বলবে তার নিজের জেন্ডারটা, তার আগে জিজ্ঞাসা করবে বলতে পারবে না। এটাই হচ্ছে এডুকেশনের, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সাইকোলজির আশ্চর্য রকম থিওরি। এরা আকাশ থেকে নিয়ে এসে থিওরিগুলো বিল্ড করেনি, বহু বহু টেস্ট করার পর, বহু রিসার্চ করার পর তারপর থিওরিগুলো বিল্ড করেছে, তাই না? পড়িয়েছিলাম যে ছেলেরা কেন তার মাকে বেশি ভালোবাসে, আর মেয়েরা কেন তার বাবাকে বেশি ভালোবাসে, তাকে কি বলে,
মনে করে দেখো, আগের সপ্তাহতে পড়িয়েছিলাম। এবার চলে এসেছি ইগো। তাহলে ইট বুঝলে তোমরা, যে ইট বুঝতে গেলে আমাদের একেবারে বাচ্চাদের দিকে তাকাতে হবে, মোটামুটি 1 বছর বয়স পর্যন্ত, তাহলে বুঝতে পারবে যে ইট কি। আর নিজেদের মধ্যে তো একটা প্রবৃত্তি আছে ইটের। এবার চলে এসেছি ইগো। ইগো বলতে আমরা কাকে বোঝাচ্ছি? দেখো, ইগো হলো ব্যক্তিত্বের যুক্তিবাদী ও বাস্তববাদী অংশ। তাহলে ইগো বলতে আমরা কাকে বোঝাচ্ছি? ইগো একটি ব্যক্তিত্বের যুক্তিবাদী ও বাস্তববাদী অংশ। এটি ইডের চাহিদা এবং বাইরের বাস্তব পরিবেশের মধ্যে কি করছে? একটা সমন্বয় সাধন করছে, একটা সমন্বয় সাধন করছে। তাই না? তাহলে তুমি বলছো যে আমি এখন চিকেন খাবো, বাবাকে গিয়ে বলছো যাও বাবা চিকেন নিয়ে এসো, আমি কিচ্ছু বুঝি না, আমাকে এখন চিকেন, মায়ের শরীরটা খারাপ, রান্না, মা আমি সব কিছু জানি না, তোমাকে এই চিকেন রান্না করে দিতেই হবে। তোমার কোথাও একটা মনে হচ্ছে, সঙ্গে সঙ্গে তোমার আবার মনে হচ্ছে যে এ বাবা বাইরে বৃষ্টি হচ্ছে, আমার মায়ের শরীর খারাপ, আমি কি বলছি এটা, আমার কি চিকেন খাওয়াটা এতটাই ইম্পর্টেন্ট যে বাইরে বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তার মধ্যে আমি আমার বাবাকে পাঠাচ্ছি, মায়ের শরীর খারাপ, মায়ের শরীর খারাপের মধ্যে আমি আমার মাকে রান্নাঘরে পাঠাচ্ছি, কেননা আমি চিকেন খাবো। এইটা হচ্ছে তোমার ইগো। অর্থাৎ তুমি রিয়েলিটিটা বুঝছো যে না না, বাইরে বৃষ্টি হচ্ছে, আমার মায়ের শরীর খারাপ, এখন এটা উচিত হবে না। তাহলে কি হচ্ছে বলতো, এটা ইট যেটা চাইছে সেইটার সঙ্গে আলটিমেট যে মানে যে সিচুয়েশন, যে পরিস্থিতি, সেটার মধ্যে কি হচ্ছে, একটা ব্রিজ বা সমন্বয় সাধন করছে, একটা সেতু বন্ধন করছে। না বাবা, তুই একটু চুপচাপ থাক ভাই ইট, এখন খাওয়া যাবে না, একটু সিচুয়েশন ঠিক হোক, মায়ের শরীরটা ভালো হোক, কোনো একদিন দুপুরে জমিয়ে চিকেনটা খাওয়া যাবে। তাহলে ইগোর কি কি বৈশিষ্ট্য আছে? ফার্স্ট হচ্ছে, ইট থেকে বিকশিত হচ্ছে ইগো। তাহলে ইট থেকে কিন্তু বিকশিত হয় কে না, ইগো। সেকেন্ড হচ্ছে সচেতন, অবচেতন ও প্রাক সচেতন। কি কি? সচেতন, অবচেতন ও প্রাক সচেতন, 3 স্তরেই কাজ করে এই ইগো। তাহলে সচেতন স্তরে কাজ করছে, অবচেতন স্তরে কাজ করছে, সেই সঙ্গে সঙ্গে প্রাক সচেতন স্তরেও কিন্তু কাজ করছে ইগো। নেক্সট কি? বাস্তব পরিস্থিতি বিচার করছে। নেক্সট কি? সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করছে, যে না বাবা এখন চিকেনটা প্লিজ খাস না, বাইরের সিচুয়েশন খুব একটা ভালো নেই, একটু ধৈর্য ধর। আর কি? সমস্যা সমাধান করছে। আর ঈদের ইচ্ছাকে বাস্তবসম্মতভাবে পূরণ করার চেষ্টা করছে। বাস্তবসম্মতভাবে, যদি ইট বলছে যে না একটু চা খেতে ইচ্ছে করছে, তো ঘরের মধ্যে এখন চা তো করাই যেতে পারে, তাই না? তাহলে চলো মাকে বলছি মা একটু চাটা করো, নাহলে আমি নিজে গিয়ে একটু চাটা করে, এই যে বিষয়টা যেটা বাস্তব, যেটা সম্ভব, তাহলে সেই ইচ্ছাকে পূরণ করছে কে না, ইগো। আমরা বলি না খুব ইগো, খুব ইগো, এমনকি পিয়াজেটও বলেছে, পিয়াজেট, আমাদের পিয়াজেট, কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরির যে পিয়াজেট, হ্যাঁ, যে চাইল্ডরা খুব ইগোসেন্ট্রিক হয়। কিন্তু এটা সর্বৈব সত্য নয়। ইগো মানে সবসময় ওই যেটা চাই সেটা চাই সেটা নয়, এটা আমরা কোথাও গিয়ে একটা উল্টে পেয়েছি। ফ্রয়েড বলছে ওটা আসলে ইড, ইগো আসলে বাস্তব পরিস্থিতিটা বোঝাচ্ছে। তাহলে এই জায়গাটা কিন্তু আমরা যেন গুলিয়ে না ফেলি। আমরা বলি না অমুকের খুব ইগো, কারোর সাথে সহজে কথা বলতে চায় না, সেন্টেন্সটাই ভুল, থিঙ্কিংটাই ভুল।
তোমার মধ্যে ইগো থাকলে তুমি খুব বাস্তব বুদ্ধিসম্মত হবে। তোমার মধ্যে ইগো বেশি থাকলে তুমি সবসময় সব জায়গায় মানিয়ে চলার চেষ্টা করবে। তাহলে ইগোর কি কি নীতি আমরা দেখছি? ফার্স্ট যেটা, সেটা হচ্ছে রিয়েলিটি প্রিন্সিপাল বা বাস্তবতা নীতি। এখানে আমরা কি দেখছি? এখানে আমরা দেখছি যা চাই তা বাস্তবতার সঙ্গে মিলিয়ে অর্জন করতে হবে। ইগো বলছে যেটা চাই সেটা যদি বাস্তব হয় তাহলে তুমি অর্জন করো, আদারওয়াইজ এখন থাক। উদাহরণ হিসাবে, একজন ছাত্র ক্লাসে খুব ক্ষুধার্ত, একজন ছাত্র যে ক্লাসে খুব ক্ষুধার্ত, সে সঙ্গে সঙ্গে অন্যের টিফিন ছিনিয়ে নেয় না, তাই না? ধরো তোমার তোমার পেটের ভিতরে ছুঁচোয়, মানে আমরা এই দিককার কলকাতার মানুষ প্রচন্ড খিদে লাগলে আমরা বলি পেটের মধ্যে ছুঁচোয় ডন দিচ্ছে। তো ধরো তোমার প্রচন্ড খিদে লেগেছে, প্রচন্ড, যারা বিশেষত হোস্টেল মেসে থেকেছে বা এই এক্সপেরিয়েন্স আছে তারা জানে যে খিদে কারে বলে। যেমন একটা সময় আমি যখন একটা রুমে একা থাকতাম, মানে ফ্ল্যাট নিয়ে, তো সবসময় রান্না করা সম্ভব হতো না। সকালবেলা যখন ওখান থেকে কলেজ যেতাম, আমি যেখানে থাকতাম সেখান থেকে, আমি যে কলেজে পড়তাম, মিউট করো, আসতেই চলো আমি মিউট। তো হ্যাঁ ম্যাম, একটু মাইকটা অন হয়ে গেছিল ম্যাম। হ্যাঁ হ্যাঁ, মিউট করো। তো সেখান থেকে কলেজ যেতাম, তো সবসময় সকালবেলা 9টার ট্রেন হতো, তো 10টার মধ্যে কলেজ যেত, আদারওয়াইজ তোমার অ্যাটেন্ডেন্স হবে না। তো সরকারি থেকে বিএড করলে যা হয় আর কি, যারা করে তারা জানে। তো সবসময় রান্না করা সম্ভব হতো না। সাপোজ রাত জেগে পড়লাম, অনেক রাতে ঘুমিয়েছি, সকালবেলা 7টার সময় ঘুম ভাঙলো না, 9টার ট্রেন, 8টার সময় ঘুম ভাঙলে স্নান করবো কখন, রেডি হবো কখন, আর ট্রেন ধরতে ছুটবো কখন, আর রান্না করবো কখন? তো অর্ধেক দিন রান্না হতো না। তো আমি তখন বুঝতাম, যখন বাড়ি আসতাম 3টে, সকালবেলা না খাওয়া, দুপুরবেলা না খাওয়া, বা দুপুরবেলা বাইরের খাবার আমি প্রথম থেকে খুব অ্যাভয়েড করার চেষ্টা করতাম। দুপুরবেলা হয়তো কিছু খেলাম ক্যান্টিনে হালকা ফালকা। তো যখন ফিরতাম 3টে, 3:30 বা 4টের সময় বেশিরভাগ ফিরতাম, 4টেতেই ছুটি হতো। 4টের আগে ফিরলে আবার আমাদের ফেস বায়োমেট্রি ছিল কলেজে, তোমার মানে মানে বায়োমেট্রি অনই হবে না, আর অন না হলে তোমার সারাদিনের ওই পরিশ্রমটাই বৃথা, অ্যাটেন্ডেন্স হবে না। তো 4টের সময় যখন ফিরতাম, তখন পেটের মধ্যে যা হতো, যে কেউ যদি শুধু ভাত এনে দেয় তাহলে সেই শুধু ভাতটাই মনে হবে অমৃত, এরকম একটা ব্যাপার। তো তখনও কিন্তু আমাদের কোথাও গিয়ে মনে হয়নি যে সামনে যে খাচ্ছে তার কাছ থেকে খাবারটা কেড়ে খাবো, তাই না? তাহলে ক্ষুধার্ত মানুষও কিন্তু কারোর কাছ থেকে খাবার বা টিফিন কেড়ে নেয় না, কিন্তু সে খুব ক্ষুধার্ত এবং সে তার খাওয়ার সময় পর্যন্ত অপেক্ষা করে। এটি কিন্তু তার ইগো, যে এটা করা যাবে না, এটা করে না মানুষ, এখানে লোকে খারাপ বলবে, বা এটা আমাকে মানায় না। দ্যাট ইজ ইউর ইগো, দ্যাট ইজ আওয়ার ইগো, রাইট? নেক্সট কোথায় আসছি? সুপার ইগো। সুপার ইগো বলতে আমরা কাকে বোঝাচ্ছি? ধরো সুপার ইগো হলো ব্যক্তিত্বের নৈতিক ও আদর্শবাদী অংশ। ধরো এই লোকটার নাম সৌমিক ভট্টাচার্য। সৌমিক ভট্টাচার্য তো বিজেপির একজন আছে, সৌমিক ভট্টাচার্য বোধহয়, হ্যাঁ সৌমিক ভট্টাচার্য। তো এই ভদ্রলোক কি খুব আদর্শ নিয়ে চলে। কেন বলতো? কারণ এনার মধ্যে সুপার ইগো অনেক বেশি আছে। শুভেন্দু অধিকারীর কথাবার্তা শুনলে দেখবো ওনার মধ্যে ইগো আছে। আমি জাস্ট এক্সাম্পল দিলাম, কারণ এরা এখন প্রত্যেকদিন স্পিচ দিচ্ছে, এদের স্পিচ তুমি আমরা সবাই টুকটাক শুনতে হচ্ছে। আমার সোশ্যাল মিডিয়া বা ইউটিউব অন করলেই মোটামুটি চোখের সামনে একটা করে স্পিচ চলে আসছে, ইচ্ছা না থাকলেও শুনতে হচ্ছে। দ্যাটস ওয়াই, জাস্ট ফর এক্সাম্পল, এখানে পলিটিক্স টানার প্রয়োজন নেই। অর্থাৎ সুপার ইগো বলতে আমরা কি বুঝছি? ব্যক্তিত্বের নৈতিক ও আদর্শবাদী অংশ। এটি সমাজ, পরিবার, ধর্ম ও সংস্কৃতি থেকে শেখা নীতি নৈতিকতার প্রতিনিধিত্ব করে।
তাহলে সুপার ইগো কি করছে? সুপার ইগো হলো ব্যক্তিত্বের নৈতিক ও আদর্শবাদী অংশ, যেটি সমাজ, পরিবার, ধর্ম, সংস্কৃতি থেকে শেখা যে নীতি নৈতিকতা, সেই নীতি নৈতিকতার প্রতিনিধিত্ব করছে। কি কি বৈশিষ্ট্য আমরা এখানে দেখব? ফার্স্ট যেটা দেখব সেটা হচ্ছে প্রায় 5-6 বছর বয়সে কিন্তু এই সুপার ইগো তোমার মধ্যে বিকশিত হয় মানুষের মধ্যে। অর্থাৎ কারোর 1-1.5 বছর 3 বছর বয়স, তার মধ্যে কিন্তু সুপার ইগো থাকে না। 1 বছর 1.5 বছর পর্যন্ত শুধু ইগোই থাকে, শুধু ইডি থাকে। 1.5 বছরের পর থেকে আস্তে আস্তে ইগোটা আসছে, তারপর 5-6 বছর বয়সের পর তার মধ্যে সুপার ইগো আসছে। এই সুপার ইগোর ফলে আমরা ঠিক ভুল সেটা সিদ্ধান্ত নিয়ে বিচার করতে পারি। এই সুপার ইগোর জন্য আমাদের মধ্যে নৈতিক মূল্যবোধ গড়ে ওঠে। এই সুপার ইগোর জন্য আমাদের মধ্যে অপরাধ বোধ সৃষ্টি হয়। আমাদের যার মধ্যে সুপার ইগো বেশি, সাপোজ তোমার সাথে খুব অনিচ্ছা সত্ত্বেও কারোর সঙ্গে একটা ঝামেলা হয়ে গেল, হয়তো তোমার সিচুয়েশন ঠিক ছিল না। যাদের মধ্যে সুপার ইগো বেশি, তারা বাড়ি এসে সারাক্ষণ মাথার মধ্যে ঘুরবে, এটা না হলেও হতো, এটা প্রয়োজন ছিল না, এটা না হলেও হতো, এটা প্রয়োজন ছিল না। সারাক্ষণ তুমি একটা আত্মদংশনে দংশিত হবে। কেন বলতো? কারণ তোমার মধ্যে সুপার ইগো বেশি। একটা মানুষের আচরণ কেমন হওয়া উচিত, একটা আমরা বলি না যে বাচ্চাটা বা ছেলেটা যেন মানুষের মতন মানুষ হয়, তাহলে মানুষের মতন মানুষ বলতে সেই মানুষের আচরণ কেমন হওয়া উচিত সেটা কিন্তু ডিপেন্ড করে এই সুপার ইগোর উপর। যার মধ্যে সুপার ইগো প্রবল, সে কিন্তু একজন ভালো হিউম্যান বিং হিসাবে এই সমাজে পরিগণিত, তাই না? তো এই যে জায়গাটা, এর কি কি নীতি আমরা দেখছি, দেখো কি দেখলাম আমরা? মোরালিটি প্রিন্সিপাল, অর্থাৎ নৈতিকতার নীতি। যা নৈতিকভাবে সঠিক সেটাই করা উচিত। যেমন ধরো রাস্তা দিয়ে তুমি হাঁটছো, তো রাস্তা দিয়ে হাঁটার সময় একটি টাকা ভর্তি মানি ব্যাগ পেলো। ধরো তুমি রাস্তা দিয়ে হাঁটছো এবং হাঁটতে হাঁটতে তুমি একটা টাকা ভর্তি মানি ব্যাগ পেলে, যার মধ্যে মোটামুটি ভর্তি 500,000 টাকার নোট। তোমার ইট বলবে তখন, আরে চেপে যা, নিয়ে নে। ইগো এসে বলবে কেউ দেখিনি তো, তখন আমরা আবার এদিক ওইদিক তাকিয়ে নেবো, একটু কেউ নেই তো আশেপাশে। সুপার ইগো বলবে না না, এখানে এনার কার্ড আছে, ভিজিটিং কার্ড, এনাকে ফোন করে টাকাটা ফেরত দিয়ে দে, কারোর দরকারি টাকা হতে পারে, লোকের জিনিস নেওয়া উচিত না। এই যে লাস্ট জিনিসটা, যে টাকাটা ফেরত দিয়ে দে, লোকের জিনিস নেওয়া উচিত না, ইটস ইউর সুপার ইগো। কেউ বলছে না না তুই নিয়ে নে, কেউ সে বলছে হচ্ছে তোমার ইড। কেউ বলছে আরে আশেপাশে কেউ দেখলো না তো, সেটা হচ্ছে তোমার ইগো। আই থিঙ্ক আমি বোঝাতে পারছি। তাহলে ইগো এবং সুপার ইগোর মধ্যে পারস্পরিক সম্পর্ক কি? দেখো ধরা যাক একজন ছাত্র পরীক্ষার সময় প্রশ্নের উত্তর জানে না। একজন ছাত্র যে পরীক্ষার সময় সে তার একটা পার্টিকুলার কোনো কোশ্চেন্স এসছে, সে কোশ্চেন্সের উত্তরটা সে জানে না। ইড বলছে নকল করো, নাম্বার পেয়ে যাবে। ইগো বলছে
শিক্ষক দেখছেন ধরা পড়ার সম্ভাবনা আছে, তাই নকল করা বেশ ঝুঁকিপূর্ণ, দরকার নেই বাবা। সুপার ইগো বলছে নকল করা খুব অন্যায়, নিজের যোগ্যতায় পরীক্ষা দেবো, তাতে যা পাবো তাই পাবো, যা পাবো সেটাই ভালো। দেখবে কেউ খুব কোনো কোনো মানুষ খুব রাফ অ্যান্ড টাফ হয়, এদের মানে মন মানসিকতা খুব খারাপ হয়, খুব এদের মধ্যে কেন বলতো এরকম, এদের মধ্যে ইট দের পার্সেন্টেজ অনেক বেশি। তুমি মারো, ধরো তুমি স্কুলে গেলে একটা বাচ্চা বিশাল বদমাইশ, তুমি মারছো আবার বদমাইশি করছে, তুমি মারছো আবার বদমাইশি করছে, কেন বলতো তার মধ্যে ইডের পার্সেন্টেজটা বেশি, তাই না? তো এখানে ইগো পরিস্থিতি বিবেচনা করছে, এখানে ইগো পরিস্থিতি বিবেচনা করে ইডের ইচ্ছা ও সুপার ইগো এর নৈতিকতার মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করছে। কি করছে না, ভারসাম্য রাখার চেষ্টা করছে। ধরো একটা মডেল, হিমশৈল বা আইসবার্গ, ফ্রয়েড মানুষের মনকে একটি হিমশৈলের সঙ্গে তুলনা করেন। দেখো আমি একটু নিয়ে যাই ছবিটাতে, দেখছো ছবিটা? ছবিটা কি চোখে পড়ছে, দেখা যাচ্ছে কি? ইয়েস অর নো? একটা ছবি কি ভিজিবল? ওকে। ইয়েস ম্যাম। তো এই যে ছবিটা, এখানে দেখো ইগোটা কোথায় রয়েছে? ইগো কিন্তু পুরোটাই সেলফ রিয়েলিটি প্রিন্সিপালের মধ্যে রয়েছে। ইড দেখো একদম নিচে, যে প্লেজার প্রিন্সিপাল, আনকনসিয়াস আর্গুস অ্যান্ড ডিজায়ার্স এর মধ্যে রয়েছে। অ্যান্ড সুপার ইগো এ আইডিয়াল মরাল গার্ডিয়ান, আইডিয়াল অ্যান্ড মরাল গার্ডিয়ান। এবার তুমি চলে এসো, হিমশৈলটা দেখলে আমি আর একবার আসবো এখানে, এবার তুমি চলে এসো। এবার দেখো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে কনসাস বা সচেতন। জলের উপরে দৃশ্যমান ছোট অংশ, জলের উপরে দৃশ্যমান ছোট অংশ প্রিকনসিয়াস বা প্রাক সচেতন, সহজে স্মরণ করা যায় এমন অংশ। আনকনসিয়াস বা অবচেতন, জলের নিচের বিশাল অংশ। ইট সম্পূর্ণ অবস্থান করে, ইগো মানে কোথায় অবস্থান করছে না, অবচেতনে বা আনকনসিয়াসে। ইগো সচেতন, প্রাক সচেতন ও অবচেতন তিন স্তরেই কাজ করছে। সুপার ইগো এরও একটি অংশ সচেতন, একটি অংশ অবচেতনে কাজ করছে। চলো আবার একবার যাবো আমি এখানে, এইখান থেকে না প্রশ্ন আসে এই হিমশৈলটা থেকে, সেই জন্য বারবার করে যাওয়া। ভালো করে দেখো কি কি পড়ে আসলাম, সেই জায়গাটা একটু মনে করার চেষ্টা করো, আমি মনে করিয়ে দিচ্ছি না হলে। এই যে জায়গাটা দেখো, তিনটে স্তর ভাগ আছে, এই একটা স্তর, এই একটা স্তর, এই একটা স্তর, তিনটে স্তর ভাগ করলাম আমি। তিনটে স্তর ভাগ করলাম আমি, এবং এই যে স্তরটা আনকনসিয়াস, এই স্তরটা কনসিয়াস উপরে দেখো, এই দেখো এখান থেকে কিন্তু একটা হিমশৈলের একটা অংশ কিন্তু রয়েছে, দেখো নিচে আর একটা ছোট অংশ রয়েছে, এই যে বর্ডার লাইনটা কি বোঝা যাচ্ছে? যাচ্ছে কি?
এই যে নিচের অংশটা এটা কিন্তু প্রিকনশাস। তাহলে কনশাস বলতে কি? সচেতন, অর্থাৎ যেটা জলের উপরে দৃশ্যমান, যেটা জলের উপরে দৃশ্যমান। যেখানে আমরা দেখছি ইগো রয়েছে, এই অংশে ইগো রয়েছে কিন্তু, আর কি সুপার ইগো। দেখো সুপার ইগোর বর্ডার লাইনটা দেখো, এখান থেকে কিন্তু এসছে সুপার ইগোর বর্ডার লাইন কালো রঙের। তাহলে এই কনশাসের খানিকটা সুপার ইগোর মধ্যে ঢুকে রয়েছে, আর প্রি কনশাসের খানিকটা সুপার ইগোর মধ্যে রয়েছে। আবার দেখো ভালো করে যে এই যে প্রি কনশাস কোথায় রয়েছে? ইগোর মধ্যে রয়েছে আর সুপার ইগোর মধ্যে রয়েছে। ইডের মধ্যে কি রয়েছে? ইডের মধ্যে কিন্তু না আছে কনশাস, না আছে প্রি কনশাস, কেবল রয়েছে আনকনশাস বা অবচেতন। ইজ ইট ক্লিয়ার? এই জায়গাটা কি ক্লিয়ার হলো একটু হলেও? কোনো উত্তর নেই? জায়গাটা কি একটু হলেও ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো? সুতরাং যেহেতু অনেকটা নিচে, আমরা কিন্তু বলতে পারি ইট অনেকটা কি না আদিম। অন্যদিকে দেখো ইগো একেবারেই মাথায় বসে রয়েছে, তার মানে একেবারেই জলের উপরে স্থলে, তার মানে অনেক বেশি বাস্তববাদী। অন্যদিকে সুপার ইগো দেখো ঠিক মিডিলে বসে রয়েছে, এটাকে আমরা বলছি অনেক বেশি নৈতিক। ইট জন্মগত সময় থেকে আমাদের মধ্যে বিদ্যমান, একেবারেই জন্ম থেকে, যেদিন তুমি জন্মাচ্ছ সেদিন থেকে তোমার মধ্যে ইট রয়েছে। ইগো শৈশব থেকে। সুপার ইগো মোটামুটি যখন তোমার বয়স 5-6 বছর। তাহলে এই যে হিমশৈল বা আইসবার্গ, এটা কি বোঝা গেল? হিমশৈল নিয়ে কারোর কোথাও কোনো কনফিউশন আছে কি? হ্যালো, কি মুশকিল বাপ্পা, বোঝা যাচ্ছে? হ্যাঁ। বাকিরা দেখো, তোমরা যদি রেসপন্স না করো তাহলে কিন্তু আমার পক্ষে ক্লাস কন্টিনিউ করা খুব সমস্যা। কারণ বুঝতে না পারলে আমি আবার বোঝাবো, তাই না? যতক্ষণ বুঝতে পারবে না আমি ততক্ষণ বোঝাবো, কিন্তু রেসপন্স করতে হবে। উইদাউট যিনি পড়াচ্ছেন তার কিন্তু খুব সমস্যা। যখন তোমরা পড়াতে যাবে তখন বুঝতে পারবে যে একজন টিচারের জন্য রেসপন্সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই না? এইবার দেখো এই জায়গাটা, ইট, ইগো এবং সুপার ইগোর মধ্যে একটা পার্থক্য, যেটা আমি একটুখানি আগে তোমাদের ওখানে একটুখানি বললাম, যে ইট কিন্তু সবসময় অনেক বেশি আদিম, অন্যদিকে ইগো কিন্তু অনেক বেশি বাস্তববাদী, অন্যদিকে সুপার ইগো কিন্তু সবসময় নীতি নৈতিকতা নিয়ে চলে। এটা উচিত, এটা উচিত না, ওখানে যাওয়া উচিত, হ্যাঁ না না, ইত্যাদি ইত্যাদি। ইট জন্মগত সময় থেকে আমাদের মধ্যে রয়েছে, ইগো শৈশব থেকে আমাদের মধ্যে রয়েছে, সুপার ইগো মোটামুটি আমাদের বয়স যখন 5-6 বছর। ইট তার মধ্যে রয়েছে প্লেজার প্রিন্সিপাল, ইগো তার মধ্যে রয়েছে রিয়েলিটি প্রিন্সিপাল, অ্যান্ড সুপার ইগো
তার মধ্যে রয়েছে মরালিটি প্রিন্সিপাল। ইড তাৎক্ষণিক চাহিদা পূরণ করে, ইগো বাস্তবতার সঙ্গে সমন্বয় সাধন করার চেষ্টা করে, অ্যান্ড সুপার ইগো নৈতিক নিয়ন্ত্রণের মানে নৈতিকতার সঙ্গে তোমাকে নিয়ন্ত্রণ করবে না। টাকাটা যার তারাই ফেরত দিয়ে দাও, কারণ তার অনেক সমস্যার টাকা হতে পারে, অনেক বিপদের টাকা হতে পারে, তাই না? যে মানি ব্যাগটা পেয়েছো তাকে ফেরত দিয়ে দাও, বা ক্লাসে টোকা যাবে না, ক্লাসে টোকাটা উচিত না। তোমার যা যোগ্যতা, তুমি যতটুকু পড়াশুনো করেছো তুমি ততটুকুই নাম্বার পাবে। অন্যদিকে অবস্থান অনুযায়ী যদি আমরা দেখি তাহলে ইট কিন্তু সম্পূর্ণ অবচেতন, আনকনসিয়াস। ইগো কিন্তু তিনটে স্তরে কম বেশি বিরাজ করছে, কনসিয়াসনেস, আনকনসিয়াসনেস অ্যান্ড প্রিকনসিয়াসনেস। অন্যদিকে সুপার ইগো কিন্তু কেবল কনসিয়াসনেস অ্যান্ড আনকনসিয়াসনেস এর মধ্যে রয়েছে। ইডের লক্ষ্য তোমার আনন্দ লাভ, সেটা হিংসাত্মক আনন্দ হোক তবু সই। কিন্তু ইগো আবার বলছে না, বাস্তবতার সঙ্গে সবকিছু করতে হবে। সুপার ইগো বলছে আদর্শ এবং আচরণের সঙ্গে সবকিছু করা উচিত। অর্থাৎ তোমার যে আদর্শগত আচরণ সেটা কিন্তু নিশ্চিত করছে কে না, সুপার ইগো। তাহলে এই যে বিষয়গুলো আমরা পড়লাম, এগুলো আমাদের শিক্ষাক্ষেত্রে কি কি কাজে লাগবে, কোথায় এর গুরুত্ব আছে শিক্ষাক্ষেত্রে? কিছু তো বিষয় এখানে আমার জানা প্রয়োজন, তবেই তো শিক্ষাক্ষেত্রে। আর সেগুলো তো পুরো সাইকোলজিক্যাল ব্যাপার। সাইকোলজিক্যাল ব্যাপার না আমি কেন পড়াশোনা করছি? দেখো, ফার্স্ট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে শিক্ষার্থীর আচরণ বিশ্লেষণ করতে কিন্তু এই ফ্রয়েডের মনোবিজ্ঞান তত্ত্ব এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শৃঙ্খলা নৈতিকতার গঠনের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আবেগ প্রবৃত্তি নিয়ন্ত্রণের গুরুত্ব কিন্তু বোঝায় এই থিওরি। কাউন্সেলিং এবং শিক্ষা মনোবিজ্ঞানের ক্ষেত্রে বহুলভাবে ব্যবহৃত হয় কিন্তু এই থিওরি, এবং ব্যক্তিত্ব বিকাশ ও আচরণ সংশোধনে শিক্ষককে সহায়তা করছে এই থিওরি। সমালোচনা যদি আমরা দেখি এই থিওরি, তাহলে বলবো যে ফ্রয়েড যৌন প্রবৃত্তির উপর অতিরিক্ত গুরুত্ব দিয়েছেন বলে সমালোচিত হয়েছে বারংবার। আগের দিন যেটা আমি তোমাদের ফ্রয়েডের আর একটা থিওরি পড়িয়েছিলাম সেখানেও তোমাদেরকে দেখিয়েছিলাম ফ্রয়েড কিন্তু বারংবার যৌন প্রবৃত্তির উপর অতিরিক্ত বেশি গুরুত্ব দিয়েছেন। আর কি, তার অনেক ধারণা পরীক্ষামূলকভাবে প্রমাণ করা কঠিন, আবার অনেক ধারণা পরীক্ষামূলকভাবে সত্যি সত্যি তুমি নিজে চাইলে নিজেই প্রমাণ করতে পারবে। তুমি নিজে চাইলে যেগুলো পড়ছো সেগুলো যদি বাচ্চাদের মধ্যে অ্যাপ্লাই করো, তুমি দেখবে যে হ্যাঁ তাই তো হচ্ছে, কাজ হচ্ছে। এবং তত্ত্বটি মূলত সীমিত সংখ্যক রোগীর পর্যবেক্ষণের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। আধুনিক মনোবিজ্ঞান ব্যক্তিত্ব ব্যাখ্যায় জৈবিক এবং সামাজিক ও সাংস্কৃতিক উপাদানকেও কিন্তু কি না সমানভাবে গুরুত্ব দেয়। তাহলে আধুনিক মনোবিজ্ঞান ব্যক্তিত্ব ব্যাখ্যায় জৈবিক, সামাজিক ও সাংস্কৃতিক উপাদানকেও সমানভাবে গুরুত্ব দিচ্ছে। তাহলে এই যে বিষয়গুলো যদিও খুব সহজ, তবুও আমাদের মনে রাখার জন্য একটা ছোট্ট ট্রিক্স আমি ব্যবহার করার চেষ্টা করেছি। ইটকে আমরা কি বলবো? আই ডিজায়ার, অর্থাৎ আমি যা চাই তাই, এটা আমার আনন্দ দেবে, অর্থাৎ তোমার মেন বিষয় হচ্ছে প্লেজার প্রিন্সিপাল। ইগোকে আমরা কি বলবো? এভালুয়েট, অর্থাৎ বাস্তবতার বিচার করে তারপর সিদ্ধান্ত নিচ্ছে। আমরা বলতে পারি এর প্রিন্সিপাল হচ্ছে রিয়েলিটি প্রিন্সিপাল। সুপার ইগো সুপিরিয়র মোরালিটি, অর্থাৎ নৈতিকতার কণ্ঠস্বর কিন্তু এখানে আমরা দেখতে পাই, যেটা নৈতিকতা নীতি বা মরালিটি অফ প্রিন্সিপাল, সেই বিষয়টা কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ। তাহলে ইট কি বলছে? ইট বলছে এখনই চাই। ইগো বলছে বাস্তবতা দেখে সিদ্ধান্ত নাও, বাইরে বৃষ্টি হচ্ছে, তোমার মায়ের শরীর খারাপ, তুমি এখন চিকেন খাবে না। সুপার ইগো বলছে যা নৈতিকভাবে সঠিক সেটাই করো। এইবার আমি প্রথম ছবিটাতে আসবো, একদম প্রথম ছবি। দেখো, ইট কি বলছে? আই ওয়ান্ট হোয়াট রাইট নাও। ইগো কি বলছে? সুপার ইগো কি বলছে? গুড পিপল ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দোজ থিংস।
ইগো কি বলছে, লেটস ফিগার আউট আ ওয়ে টু ওয়ার্ক টুগেদার। এই যে জায়গাটা যদি এই সাইডে দিয়ে দিল, এই 3টে লাইন, আর এই সাইডে ইড, ইগো এবং সুপার ইগো দিল, তোমরা কিন্তু প্লিজ একটু ম্যাচ করে এসো। এইগুলোই দেয় এখানে বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে আশা করি পুরো বিষয়টা একটু হলেও বোঝানো গেল। গেল তো? ইয়েস অর নো? থ্যাংক ইউ মিলি। বাকিরা? হ্যাঁ তাহলে এইটা আমরা হচ্ছে আমাদের নিজেদের আশেপাশে দিকে একটু তাকালে আমরা, এবং নিজেদের আমরা আমাদেরকে নিজেদের মধ্যেও কিন্তু এই বিষয়টা আমরা অ্যাপ্লাই করতে পারি। এবং আমরা এখন থেকে বুঝলাম যে ইগো আসলে, যেটাকে আমরা ইগো হিসাবে জানি, সেটা কিন্তু আসলে ইগো নয়। যে ওই মেয়েটার খুব ইগো, ছেলেটার খুব ইগো, কারোর সাথে কথা বলতে চায় না, এটা কিন্তু ঠিক নয়, তাই না? এইসব শব্দ চয়নগুলো একেবারেই ঠিক নয়, এবার থেকে আর করবো না। যদিও মানে পেঁয়াজের নিজে বলে গেছে, তবুও ঠিক আছে। তাহলে আমরা এখানেই রাখি।